তো প্রিপোজিশন থেকে এমসিকিউ আজকে প্র্যাকটিস করব, তার সঙ্গে প্রত্যেকটা রুলও জেনে নেব। প্রিপোজিশন নিয়ে যা তোমাদের সমস্যা ছিল সব সমস্যার ছুটি হবে এই প্র্যাকটিসের মাধ্যমে। চলো আমরা প্র্যাকটিস করব এবং প্রত্যেকটা রুল জেনে নেব। আই হ্যাভ এ মিটিং ড্যাশ 10 AM। তো ফার্স্ট কী আছে, আই হ্যাভ এ মিটিং ড্যাশ 10 AM। এটা করতে গেলে আমাদের একটা নিয়ম জানতে হবে। সেই নিয়মটা কি? প্রিসাইজ টাইম বা পয়েন্ট অফ টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়কে, নির্দিষ্ট সময় বিন্দুকে, তো নির্দিষ্ট সময় বোঝাতে যে প্রিপোজিশন বসে সেটা কি? সেটা হচ্ছে অ্যাট। তাহলে আই হ্যাভ এ মিটিং ড্যাশ 10 AM, সকাল 10টার কথা বলা হয়েছে, একটা নির্দিষ্ট সময়কে বোঝানো হচ্ছে, তাহলে সঠিক উত্তর হবে অ্যাট। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কী আছে, দ্য শপ ক্লোজেস ড্যাশ মিডনাইট। এখানেও কিন্তু সেই পয়েন্ট অফ টাইমকে বোঝাচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট সময় বা প্রিসাইজ টাইম যাকে বলে। তাহলে মিডনাইট মধ্যরাত্রি, মধ্যরাত্রি মানে রাত 12টাকে বোঝাচ্ছে, তাহলে এটা নির্দিষ্ট সময় বা প্রিসাইজ টাইম। তাহলে এক্ষেত্রে কী প্রিপোজিশন বসবে? অ্যাট। সঠিক উত্তর হবে অপশান এ। রিচা ওয়েন্ট হোম ড্যাশ লাঞ্চ টাইম। লাঞ্চ টাইম মানে কি? দুপুরের খাওয়ার সময়, তাহলে দুপুরের খাওয়ার সময়কে বলছে লাঞ্চ টাইম। তাহলে দুপুরে একটা নির্দিষ্ট সময় খাওয়া হয়, তাহলে প্রিসাইজ টাইম বোঝাচ্ছে। প্রিসাইজ টাইম যেটা, সেটাই হচ্ছে পয়েন্ট অফ টাইম। এক্ষেত্রে কোন প্রিপোজিশন বসে? এক্ষেত্রে অ্যাট প্রিপোজিশন বসে। সঠিক উত্তর কী হবে তাহলে? অ্যাট। তাহলে এখানে অ্যাট লিখব। নেক্সট কোশ্চেন কী আছে, হোয়ার উইল ইউ বি ড্যাশ ইন্ডিপেন্ডেন্স ডে। দেখো, যে কোনো শব্দের সঙ্গে ডে কথাটা যোগ থাকলে তার আগে অন প্রিপোজিশন বসবে। তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে, মানডে, মানডে লাস্টে কী আছে? ডে। তাহলে ডে কথাটা যোগ আছে মানে তার আগে অন প্রিপোজিশন বসাবো। তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, তাহলে এখানে লাস্টে ডে কথাটা আছে, তো এখানে অন প্রিপোজিশন বসবে। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান সি। পরের প্রশ্ন কী আছে, ডু ইউ থিঙ্ক উই উইল গো টু স্যাটার্ন ড্যাশ দ্য ফিউচার। এক্ষেত্রে নিয়মটা কি? এক্ষেত্রে নিয়মটা হচ্ছে লং পিরিয়ড। এক্ষেত্রে নিয়মটা হচ্ছে লং পিরিয়ডস বা দীর্ঘ সময় বোঝালে কী হবে না, তখন ইন বসে। দেখো, লং পিরিয়ড বা দীর্ঘ সময় যদি বোঝায় তখন ইন প্রিপোজিশন বসে। ফিউচারটা লং পিরিয়ড নাকি শর্ট পিরিয়ড? দেখো, ফিউচার মানে ভবিষ্যৎ, সামনে কত দিন আসবে তার কোনো ঠিক নেই, তাই এটা লং পিরিয়ড। যদি পাস্ট বলে, অতীত, তাহলে কিন্তু সেটা লং পিরিয়ড, মানে হচ্ছে আজ পর্যন্ত, এক্ষুনি যে পড়াচ্ছি ঠিক আগের মুহূর্ত পর্যন্ত পুরোটা পাস্ট, এটা লং পিরিয়ড। কিন্তু যদি প্রেজেন্ট বলা হয়, এই মুহূর্তটাকে বলা হচ্ছে প্রেজেন্ট। বর্তমান যে আমরা পড়ছি এই মুহূর্তটা, প্রত্যেক সেকেন্ডে আমাদের এই মুহূর্তটা কী হচ্ছে না, পাস্ট হয়ে যাচ্ছে। তাহলে প্রেজেন্টের অস্তিত্ব মাত্র কয়েক সেকেন্ড, তাহলে প্রেজেন্টটাকে বলা হচ্ছে শর্ট টাইম, আর বাদবাকি শর্ট টাইম, আর বাদবাকি পাস্ট বা ফিউচার, এগুলো সব কিন্তু লং টাইম। শর্ট টাইম মানে প্রিসাইজ টাইম, মানে প্রেজেন্ট হচ্ছে তোমার শর্ট টাইম যেহেতু, তাহলে এটা বলবো প্রিসাইজ টাইম, প্রিসাইজ। আর পাস্ট লং পিরিয়ড বা ফিউচার লং পিরিয়ড, এখানে অপশানে আছে দ্য ফিউচার। ফিউচার লং পিরিয়ড, তাহলে লং পিরিয়ডের ক্ষেত্রে ইন প্রিপোজিশন বসে, এই যে এখানে লেখা আছে ইন, তাহলে এখানে ইন বসাবো। সঠিক উত্তর এখানে হবে ইন। বোঝা গেল কিনা? নেক্সট কোয়েশ্চেন কী আছে, দেয়ার শুড বি এ লট অফ প্রোগ্রেস ড্যাশ দ্য নেক্সট সেঞ্চুরি। দেখো, নেক্সট সেঞ্চুরি কথাটা আছে, সেঞ্চুরি কথাটা যদি থাকে তাহলে সেঞ্চুরির আগেই সর্বদা কী বসবে? ইন প্রিপোজিশন বসবে। তাছাড়া আমরা যদি সেঞ্চুরিকে দেখি, সেঞ্চুরি মানে শতাব্দীকে বোঝাচ্ছে, মানে 100 বছর, তার মানে বলতে পারি লং পিরিয়ড। আমরা একটু আগে শিখেছি লং পিরিয়ড থাকলে কি হবে, তার আগে ইন প্রিপোজিশন বসে। তাহলে দুদিক থেকে এখানে ইনই হচ্ছে। সঠিক উত্তর তাহলে ইন হবে, এখানে লিখবো ইন। বোঝা গেল কিনা? ডু ইউ ওয়ার্ক ড্যাশ সানডে। দেখো, সানডে কথাটা আছে সানডে, লাস্টে কী যুক্ত আছে? ডে। আমি কি বলেছিলাম? ডে থাকা মানে তার আগে কি থাকলো জানার দরকার নেই, অন প্রিপোজিশন বসবে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? অন। তাহলে ডু ইউ ওয়ার্ক অন সানডে। বোঝা গেল কিনা? চলে যাবো পরে প্রশ্নে। হার বার্থডে ইজ ড্যাশ 26 এপ্রিল। দেখো, এটা একটা তারিখ বোঝাতে, ডেট। ডেট মানে কি? তারিখ। যদি তারিখ বোঝায়, তারিখ যদি বোঝায় তার আগে অন প্রিপোজিশন বসে। কী বসে? অন। তাহলে সঠিক উত্তর এখানে কী হবে? অন। আর এখানে লিখবো কি? অন। নেক্সট কোয়েশ্চেন কী আছে, দ্য স্টার সাইন ড্যাশ নাইট।
দেখো নাইট এটা বোঝাচ্ছে সময়, এটা একটু গোলমেলের ব্যাপার, এটাকে একটু ক্লিয়ার করে নিই। যদি থাকে নাইট বা যদি থাকে ডন, ডন মানে কি ভোরবেলাকে বোঝাচ্ছে, এদের পূর্বে অ্যাট বসে, ঠিক আছে। আবার সময় বোঝাতে যদি থাকে দ্য মর্নিং, দ্য মর্নিং, যদি থাকে দ্য ইভিনিং, যদি থাকে দ্য আফটারনুন। তাহলে দেখতে পাচ্ছি এই যে সময়গুলো এদের আগে দি আর্টিকেল রয়েছে। তাহলে এক্ষেত্রে তোমরা কি করবে, ইন বসাবে, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। বোঝা গেল কিনা? আবার তোমাকে বলে রাখি ইন দ্য নাইটও হয় যদি একটা নির্দিষ্ট রাতের কথা বলা হয়, ঠিক আছে, একটা নির্দিষ্ট রাতের কথা বললে ইন দ্য নাইট হয়। দা যদি থাকে তার আগে ইন বসবে সময়ের ক্ষেত্রে, আর এখানে দেখতে পাচ্ছি দা নেই তখন অ্যাড বসিয়েছি। তাহলে নাইট আছে, তাহলে নাইটের ক্ষেত্রে এখানে কী বসাবো, অ্যাট। তাহলে সঠিক উত্তর কী হবে, অ্যাট নাইট। দ্য স্টার্স সাইন্স অ্যাট নাইট। বোঝা গেল কিনা? আই ডোন্ট ইউজুয়ালি ওয়ার্ক, আমি কাজ করি না অ্যাজ দ্য উইকেন্ড, উইকেন্ড মানে সপ্তাহের শেষে। তাহলে দেখো সপ্তাহের শেষে বোঝাচ্ছে মানে নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে। দেখো নির্দিষ্ট সময় মানে কি বোঝাচ্ছে না প্রিসাইজ টাইম। প্রিসাইজ টাইমকে বলতে পারি কি আমরা, পয়েন্ট অফ টাইম। তাহলে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে নিয়ম কি ছিল না, পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশন বসাবো, এটাই তার নিয়ম ছিল। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে, অপশান এ। তাহলে এখানে কি লিখবো, অ্যাট। আই ডোন্ট ইউজুয়ালি ওয়াক অ্যাট দ্য উইকেন্ড। আই স্টে উইথ মাই ফ্যামিলি, আমি থাকি আমার পরিবারের সঙ্গে ড্যাশ ক্রিসমাস। ক্রিসমাস হচ্ছে বছরে একটা নির্দিষ্ট সময়, যেই সময় আমি আমার পরিবারের সঙ্গে থাকি এখানে বলা আছে। তাহলে ওই নির্দিষ্ট সময়ের কথা তুলে ধরা হয়েছে বা বলা হয়েছে, তাহলে বলতে পারি এটা পয়েন্ট অফ টাইম বা প্রিসাইজ টাইম। তাহলে পয়েন্ট অফ টাইম বা প্রিসাইজ টাইম বোঝালে কী হবে, এক্ষুনি আমরা শিখলাম অ্যাট প্রিপোজিশন বসবে। তাহলে এখানে কী হবে, অ্যাট হবে। তাহলে সঠিক উত্তর কী হবে, অ্যাট। নেক্সট কোশ্চেন আছে, উই ফিনিশড দ্য টেস্ট ড্যাশ দ্য সেম টাইম। দ্য সেম টাইম কথাটা হচ্ছে একটা ফ্রেজ, এর সঙ্গে কোন প্রিপোজিশন যুক্ত করলে ফ্রেজটা উপযুক্ত ফ্রেজে তৈরি হবে না, হচ্ছে অ্যাট দ্য সেম, অ্যাট দ্য সেম টাইম। মনে রাখবে দ্য সেম টাইম এর পূর্বে সর্বদা অ্যাট প্রিপোজিশন বসে। তাছাড়াও বলতে পারি প্রিসাইজ টাইম বোঝাচ্ছি, তাহলে অ্যাটে এখানে টিক মার্ক দেবো, সঠিক তো তাহলে দাঁড়াচ্ছে অ্যাট। উই ফিনিশ দ্য টেস্ট অ্যাট দ্য সেম টাইম। নেক্সট কোয়েশ্চেন কী আছে, হি ইজ নট ইন হোম। দেখো হি ইজ, এখানে হিজ আছে, এটা কন্ট্রাক্টেড ফর্মে আছে, তো এটাকে ভাঙলে হয় হি ইজ। তাহলে হি ইজ নট ইন হোম, সে বাড়িতে নেই, ড্যাশ প্রেজেন্ট। দেখো আমি কি বলেছিলাম, প্রেজেন্ট। প্রেজেন্ট মানে কি বর্তমান, বর্তমান কালটা কিন্তু খুবই ছোট, তাহলে বলতে পারি প্রিসাইজ টাইম। আমি এটাও বলে দিয়েছিলাম ভিডিওর শুরুতে যে ফিউচার বা পাস্ট এগুলো অনেকটা সময় কী হচ্ছে, লং পিরিয়ড। তো লং পিরিয়ডের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, লং পিরিয়ডের ক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করি। কিন্তু এই যে শর্ট টাইম বা প্রিসাইজ টাইম, বর্তমান যে সময়টা, বর্তমানকে বোঝাচ্ছে প্রিসাইজ টাইম মানে শর্ট টাইম। শর্ট টাইমের ক্ষেত্রে কী হবে, অ্যাড বসবে। প্রিসাইজ টাইমের ক্ষেত্রে কী বসে, অ্যাড বসে, বা শর্ট টাইমের ক্ষেত্রে কী বসবে, অ্যাড বসবে। তাহলে অ্যাট প্রেজেন্ট, তাহলে হি ইজ নট ইন হোম অ্যাট প্রেজেন্ট। দেখো চলে এসেছি পরের প্রশ্নে, আই ওয়েন্ট টু মেক্সিকো ড্যাশ লাস্ট মে। দেখো লাস্ট কথাটা যদি থাকে, ঠিক আছে, বা আমি বলে দিই দিস যদি থাকে, দিস THIS, বা যদি থাকে নেক্সট, বা যদি থাকে এভরি, অথবা সাম যদি থাকে, না হলে ইচ কথাটা যদি থাকে, অথবা দ্যাট কথাটা যদি থাকে, দ্যাট, অথবা ওয়ান কথাটা যদি থাকে, অথবা এনি কথাটা যদি থাকে, এনি, অথবা অল কথাটা যদি থাকে, তাহলে এই যে যতগুলো আমি ওয়ার্ড বললাম এগুলো যদি থাকে,
এগুলোর আগে কোনো প্রিপোজিশন বসবে না। এখানে লাস্ট যে কথাটা আছে, তাহলে লাস্টের আগে কোনো প্রিপোজিশন বসবে না। তাহলে অ্যাটও হবে না, ইনও হবে না, অনও হবে। সঠিক উত্তর হবে অপশান ডি, নো প্রিপোজিশন। হি ইজ কামিং ব্যাক, সে ফিরে আসছে নেক্সট সানডে ড্যাশ নেক্সট সানডে। এর আগের নিয়মে আমরা কি বললাম, দেখো এই যে আগের নিয়মে এই যে নেক্সট কথাটা যদি থাকে, এতগুলো যে ওয়ার্ড আছে, এই যে লাস্ট, দিস, নেক্সট, এভরি, সাম, ইচ, দ্যাট, ওয়ান, এনি, অল, তাহলে এগুলোর মধ্যে নেক্সটও আছে। তাহলে এখানে এই যে কোশ্চেনটাতে নেক্সট আছে, তাহলে এক্ষেত্রেও নেক্সটের আগে প্রিপোজিশন কোনো বসবে না। কেন কি এই যে ওয়ার্ডগুলো আমি তালিকা দিয়েছি এর আগে কোনো প্রিপোজিশন বসবে না। হি ইজ কামিং ব্যাক ড্যাশ নেক্সট সানডে, অ্যাটও হবে না, ইনও হবে না, অনও হবে না, তাহলে সঠিক উত্তর হবে নো প্রিপোজিশন, এখানে কোনো প্রিপোজিশনই বসবে না। আই গো হোম ড্যাশ এভরি ইস্টার। এখন ইস্টার কথার অর্থ কি না, যিশুর পুনরঅভ্যুত্থানের পর্ব বিশেষ, অর্থাৎ যিশুকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, তারপরে যিশু কিন্তু আবার বেরিয়ে এসেছিল। তো সেই যে বেরিয়ে আসার পর্বটা, অনুষ্ঠানটাকে, তাকে বলা হচ্ছে ইস্টার। ইস্টারের পূর্বে আছে এভরি কথাটা। কী আছে? এভরি কথাটা। আমরা জানি এভরি কথাটা থাকলে সেক্ষেত্রে কোনো প্রিপোজিশন বসে না তার সামনে, হ্যাঁ কি না? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান ডি, তাহলে নো প্রিপোজিশন। উই উইল কল ইউ ড্যাশ দিস ইভিনিং। দেখো দিস কথাটা যদি থাকে সেক্ষেত্রে কোনো প্রিপোজিশন বসবে না তার আগে, তাহলে এখানে নো প্রিপোজিশন সঠিক উত্তর হবে। রিমা ইজ ওয়েটিং ফর ইউ ড্যাশ দ্য বাস স্টপ। দেখো দ্য বাস স্টপ কথাটা আছে, বাস স্টপ তোমার যদি গুগল লোকেশন খোলো একটা নির্দিষ্ট বিন্দুকে দেখায়, ঠিক কি না? তাহলে একটা নির্দিষ্ট বিন্দুর ক্ষেত্রে কী হবে, একটা পুরো ধরো একটা শহর, তোমার শহরে যেখানে বাস স্টপ আছে, তো সেই বাস স্টপে সব পুরোটা জায়গায় কিন্তু বাস দাঁড়ায় না, একটা নির্দিষ্ট বিন্দুতে একটা নির্দিষ্ট জায়গা ফিক্স করা আছে, সেখানে বাস দাঁড়ায়। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু যখন বোঝাবে সেক্ষেত্রে কোন প্রিপোজিশন বসাবো? স্থানের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু বোঝালে তখন কি হয়, তার আগে বসে অ্যাট প্রিপোজিশন। কী প্রিপোজিশন? অ্যাট। তাহলে সঠিক উত্তর হবে অ্যাট দ্য বাস স্টপ। তাহলে এক্ষেত্রে নিয়মটা কি, কোনো পয়েন্ট, স্থানের ক্ষেত্রে কোনো পয়েন্ট বা যদি বিন্দুকে বোঝায় তাহলে সেক্ষেত্রে অ্যাট প্রিপোজিশন বসবে। কী বসবে? অ্যাট প্রিপোজিশন। তাহলে এখানে রিনা ইজ ওয়েটিং ফর ইউ অ্যাট দ্য বাস স্টপ হবে। তাহলে দ্য শপ ইজ ড্যাশ দ্য এন্ড অফ দ্য লেন। দেখো লেন মানে সরু রাস্তা, সরু রাস্তা ধরো চলে গেছে এঁকে মেঁকে, ঠিক আছে? এই দেখো সরু রাস্তা চলে গেছে এঁকে মেঁকে, এবং এই রাস্তার যেখানে সমাপ্ত হয়েছে এই যে জায়গাটাতে, ওইখানে দোকানটা পাবে তুমি। তাহলে দোকানটা কোথায় আছে? এটাকে আমরা শপ হিসাবে আঁকলাম, তাহলে একদম শেষে আছে। তাহলে এটা কী বোঝাচ্ছে? এটা একটা বিন্দু বা বলতে পারি পয়েন্ট। তাহলে যখন পয়েন্ট বোঝাবে তার আগে কী প্রিপোজিশন বসবে? জায়গার ক্ষেত্রে পয়েন্ট বোঝালে অ্যাট প্রিপোজিশন বসবে। তাহলে সঠিক উত্তর হবে অ্যাট। তাহলে দ্য শপ ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য লেন। চলে এসছি আমরা পরের প্রশ্নে। আই লিভ ড্যাশ দ্য ফোর্থ ফ্লোর। ফোর্থ ফ্লোরের ওপরে, ফোর্থ ফ্লোরের ওপরে বোঝাচ্ছে মানে বাংলাতে বলে পাঁচতলা। তাহলে পাঁচতলার ওপরে আই লিভ, আমি বসবাস করি। তাহলে দেখো যদি সারফেস বোঝায় না, অর্থাৎ উপরিতল যদি বোঝায়, তখন সেক্ষেত্রে কি প্রিপোজিশন বসবে? না অন বসবে। যেহেতু বলছে ফোর্থ ফ্লোর, এটা উপরিতলকে বোঝাচ্ছে, তাহলে উপরিতল বললে তখন সেটা অন প্রিপোজিশন বসবে। এরপরটা দেখে নিই, এটা একটা কী বোঝাচ্ছে? এটা একটা অ্যাড্রেস। দেখো অ্যাড্রেস মানে হচ্ছে এটা একটা পয়েন্ট বা বিন্দু, এটাকে পয়েন্ট বা বিন্দু ধরে নিতে পারি। পয়েন্ট বা বিন্দু বোঝাতে অ্যাট প্রিপোজিশন বসে। তাহলে এখানে বসবে অ্যাট 21 ডায়মন্ড স্ট্রিট। তারপরে দেখো কোনো বড় এলাকা, যেটা সীমাবদ্ধ এলাকা, অর্থাৎ যার একটা নির্দিষ্ট ম্যাপ আছে, যার একটা নির্দিষ্ট এরিয়া বা ম্যাপ আছে, ঠিক আছে? তো সীমাবদ্ধ সেই এলাকাকে ইংলিশে কি বলে? না এনক্লোজড স্পেস। যখন বাউন্ডারি বা সীমানার মধ্যে বোঝাবে তখন তার ক্ষেত্রে ইন প্রিপোজিশন বসে। কী বসে? ইন। তাহলে এখানে সীমাবদ্ধ এলাকা বা এনক্লোজ স্পেসের ক্ষেত্রে কী লিখব? না ইন প্রিপোজিশন। তিনটা নিয়ম এখান থেকে জানলাম।
তাহলে দেখো অন, অ্যাট, ইন, কত নম্বর অপশানে আছে? অন, অ্যাট, ইন, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হোয়েন উইল ইউ অ্যারাইভ ড্যাশ দ্য স্কুল, কখন তুমি পৌঁছাবে স্কুলে। তাহলে স্কুল বলতে একটা জায়গার কথা বলা হচ্ছে, মানে একটা অ্যাড্রেসের মতো করে ব্যবহার হচ্ছে। অ্যাড্রেস মানে আমরা জানি বিন্দু বা পয়েন্ট, তখন সেক্ষেত্রে অ্যাট প্রিপোজিশন বসে। তাহলে সেই অনুযায়ী এখানে কী হবে? অ্যাট। হোয়েন উইল ইউ অ্যারাইভ অ্যাট দ্য স্কুল। কিন্তু যদি বলি আই টিচ ড্যাশ দ্য স্কুল, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি পড়াই কোথায় না ড্যাশ দ্য স্কুল। তখন স্কুল কিন্তু স্কুল একটা ক্ষেত্র, স্কুল একটা অর্গানাইজেশন বা সংগঠন, অর্থাৎ এই অর্গানাইজেশনের মধ্যে আমি কাজ করি, ঠিক আছে। তার মানে তার এরিয়া বা তার ক্ষেত্রের মধ্যে আমি কাজ করি, অর্থাৎ এটা একটা বোঝাচ্ছি এনক্লোজড স্পেস। তখন অর্থাৎ স্কুলের একটা নির্দিষ্ট আইন শৃঙ্খলা আছে, নির্দিষ্ট নিয়ম আছে, তার মধ্যে থেকে নির্দিষ্ট গণ্ডি আছে, তার মধ্যে থেকে আমাকে কাজ করতে হবে। তাহলে এনক্লোজ স্পেস সীমাবদ্ধ যখন ক্ষেত্র বোঝাবে, সেক্ষেত্রে ইন প্রিপোজিশন বসাবো। তাহলে আই টিচ ইন দ্য স্কুল, যখন এরকম বোঝাবে আই টিচ ইন দ্য স্কুল। যখন বোঝাচ্ছে হোয়েন উইল ইউ অ্যারাইভ ড্যাশ দ্য স্কুল, তখন তুমি স্কুলে পৌঁছাবে, তার মানে স্কুলের জায়গাটাকে বোঝাচ্ছে, মানে অ্যাড্রেসকে এখানে ইশারা করছে বা গুরুত্ব দিচ্ছে। সেক্ষেত্রে আমরা কি বুঝবো না এটা একটা অ্যাড্রেস, একটা কি না পয়েন্ট মানে বিন্দু, সেক্ষেত্রে অ্যাট প্রিপোজিশন বসে, তাই এখানে অ্যান্সার হয়েছে অ্যাট দ্য স্কুল, অ্যারাইভ অ্যাট দ্য স্কুল। সঠিক উত্তর এ। চলে যাব পরের প্রশ্নে। ডু ইউ ওয়ার্ক ড্যাশ এ কোম্পানি। নেক্সট কোশ্চেন আছে ডু ইউ ওয়ার্ক ড্যাশ এ কোম্পানি। দেখো যদি কোম্পানির কথা বলা হয় তাহলে এটি কিন্তু একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সীমানা বা গণ্ডি রয়েছে, যার মধ্যে থেকে আমাদেরকে কাজ করতে হয়। তাহলে একটি প্রতিষ্ঠানকে বোঝাচ্ছে, এটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সীমাবদ্ধ ক্ষেত্র বা পরিসর আছে। একটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সীমাবদ্ধ ক্ষেত্র বা পরিসর আছে, তাই এটি এনক্লোজড স্পেস বোঝাচ্ছে। আর এনক্লোজড স্পেস মানে কি না, সেক্ষেত্রে ইন প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে ডু ইউ ওয়ার্ক ইন এ কোম্পানি, সঠিক উত্তর হবে ইন। আই হ্যাভ এ মিটিং ড্যাশ দিল্লি। দেখো দিল্লি একটা শহর মানে তার নির্দিষ্ট এরিয়া রয়েছে, তার নির্দিষ্ট বাউন্ডারি রয়েছে, তার নির্দিষ্ট সীমা রয়েছে, ঠিক আছে। তো দিল্লি বলতে দিল্লির কোথায় সেটা কিন্তু বলিনি, দিল্লির মধ্যে। তাহলে আমার একটা মিটিং রয়েছে দিল্লির মধ্যে, তাহলে একটা নির্দিষ্ট সীমানা বা গণ্ডির মধ্যে যখন বোঝাচ্ছে, তখন সেটাকে বোঝাচ্ছে এনক্লোজড স্পেস। আর সেক্ষেত্রে ইন প্রিপোজিশন বসে, তাহলে এখানে আই হ্যাভ এ মিটিং ইন দিল্লি। ডু ইউ লিভ ড্যাশ ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া একটা দেশের নাম বোঝাচ্ছে, তাহলে দেশেরও একটা নির্দিষ্ট বাউন্ডারি বা সীমানা রয়েছে, সীমা বা এরিয়া বলতে পারি। তাহলে ইন্ডিয়া একটি দেশ, ভারতেরও একটি নির্দিষ্ট সীমা বা সীমানা রয়েছে, যা আমরা মানচিত্র দ্বারা চিহ্নিত করতে পারি। সীমাবদ্ধ জায়গা বা ক্ষেত্র বলতে আমরা কি বুঝি, এনক্লোজড স্পেস। আর এনক্লোজড স্পেস মানে কি বসবে, ইন বসবে। তাহলে এখানে ডু লিভ ইন ইন্ডিয়া, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, স্যাটার্ন ইজ ড্যাশ দ্য সোলার সিস্টেম। দেখো স্যাটার্ন গ্রহ শুনি, দ্য সোলার সিস্টেম বলেছে, সোলার সিস্টেম মানে কি সৌর জগৎ। দেখো আমাদের সোলার সিস্টেম বা সৌরজগতের একটি নির্দিষ্ট পরিধি বা সীমা কিন্তু আছে, বলতে পারি একটা নির্দিষ্ট এরিয়া আছে। তাহলে সীমাবদ্ধ এরিয়াকে আমরা বলতে পারি এনক্লোজড স্পেস। তাহলে এক্ষেত্রে কী বসবে, তাহলে ইন প্রিপোজিশন বসবে। তাহলে সঠিক উত্তর হবে ইন, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের ভিডিওতে এতদূর পর্যন্ত, বাকি আরও প্রিপোজিশনের প্র্যাকটিস সেট নিয়ে আমরা আসবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি এখান থেকে কোনোভাবে মনে হয়েছে শিখতে পেরেছো কিছু, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। থ্যাংক ইউ ভেরি মাচ।